হৃদয়ে ছোঁয়া যত ভালোবাসা তোকে দেব এই তো আশা। সরি বন্ধুরা, আমাদের হৃদয়ের ছোঁয়া চ্যানেলের নাম শুনলেই আমার এই গানটাই গাইতে ইচ্ছে করে। আমাদের হৃদয়ের ছোঁয়া চ্যানেলের পক্ষ থেকে আমি রোজ তোমাদেরকে জানাই অফুরন্ত ভালোবাসা। তোমরা সবাই আমাদের হৃদয়ের ছোঁয়া চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো, প্লিজ 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 বন্ধুরা। আজ যা কিছু হয়ে যাক, দুনিয়া উল্টে যাক, আজ শুধু তুই আমার হবি, আমার। তার চোখ দুটো ভয়ঙ্কর মনে হচ্ছে। সে ধাক্কা দিয়ে মেয়েটিকে ফেলে দিল বিছানাতে। সারা শরীরের ভরটা ছেড়ে দিয়েছে তার সাথে থাকা নারীটির ওপর। চোখ বন্ধ করে অসহ্য যন্ত্রণাটা সহ্য করছে নারীটি। ধীরে ধীরে ছেলেটি তার নিজের ঠোঁট দুটো দ্বারা চেপে ধরল মেয়েটার ঠোঁটগুলোকে। মেয়েটির সাথে মিশিয়ে নিল নিজেকে। রাগের বশে যেন সে হুঁশ হারিয়ে ফেলেছে। বেশ কিছুক্ষণ সময় যাওয়ার পর যখন ছেলেটি মেয়েটিকে ছেড়ে দিল, ছাড়া পেয়ে চোখ দুটো খুলেই আগুন দৃষ্টিতে তাকায় মেয়েটি রোশানের দিকে। এদিকে রোশান এখনো মাতাল করা দৃষ্টি আর আনমনা হয়ে তাকিয়ে আছে মেয়েটির দিকে। ভয়ে মেয়েটির ঠোঁট কাঁপছে, হার্ট লাফাচ্ছে। তুই অন্য কারোর হবি? এত বড় সাহস তোর! মুস্কান কেঁপে উঠল। রোশন ভাইয়া, কি করছো তুমি? ছাড়ো আমাকে। রোশান বিছানার সাথে মুস্কানকে চেপে ধরল আবারও। কি? আমি তোর ভাইয়া না, আর একবারও ভাইয়া ডাকবি না। মুস্কানের নিঃশ্বাসটা আবারও কেঁপে উঠল। রোশান তার মুখের খুব কাছে ঝুঁকে এলো। আমি সহ্য করতে পারি নাই অন্য কারোর সাথে তোর সম্পর্ক। অন্য কেউ তোকে ছোবে এটা ভাবলেই আমার মাথা নষ্ট হয়ে যাচ্ছিল। মুস্কানের চোখ দিয়ে পানি পড়তে লাগলো। আপনি ওকে কষ্ট দিচ্ছেন। রোশান হঠাৎ তার দুই হাত শক্ত করে ধরে বলল, কান্না করছিস কেন? যা করেছি বেশ করেছি, কারণ তুই অন্য কারোর হতে যাচ্ছিলি। তুই শুধুই আমার। তার কণ্ঠে এমন এক পাগলামি ছিল যেটা শুনে মুস্কানের বুকটা কেঁপে উঠল। এদিকে পুরো বাড়িতে ঝড় বয়ে গেছে। সবাই পাগলের মতো খুঁজছে মুস্কানকে। কেউ বলছে মুস্কান পালিয়েছে, কেউ বলছে মেয়েটার কারোর সাথে সম্পর্ক ছিল। আজমল সাহেব মাথায় হাত দিয়ে বসে পড়লেন। সোনিয়া বেগম কাঁদতে কাঁদতে বারবার বলছিল, আমার মেয়েটা এমন না। আর সবার মাঝখানে দাঁড়িয়ে রোশানের মা হঠাৎ খেয়াল করলেন রোশান বাড়িতে নেই। কি হয়েছিল তাহলে? পুরো ঘটনাটা এবার আপনাদের বলেই দেই। ফ্ল্যাশব্যাক। ঢাকার পুরনো এক বড় অভিজাত পরিবার। 3 ভাই একসাথে থাকা বিশাল এক বাড়ি। সারাক্ষণ মানুষে ভরা, হাসি ঝগড়া দুষ্টুমি সব মিলিয়ে বাড়িটা যেন একটা ছোট্টখাট্ট পৃথিবী। বড় ভাই রাশেদ চৌধুরীর একমাত্র ছেলে রোশন চৌধুরী। মেজো ভাই ফাহিম চৌধুরীর এক ছেলে এক মেয়ে। আর ছোট ভাই আজমলের একমাত্র মেয়ে মুস্কান। ওদের সাথে আছে তার ফুফুর ছেলে আর মেয়ে। ফুফুর স্বামী মারা যাওয়ার পর থেকেই 2 ছেলে মেয়ে নিয়ে এসে এখানেই থাকে। এই বাড়িতে সবচেয়ে বিনোদনের নাম হচ্ছে মুস্কান, কারণ মুস্কান ছিল একদম অন্যরকম, সবার থেকে আলাদা। ভীষণ চঞ্চল, একটু পাগলামি টাইপ। হাসলে যেন চোখগুলো চিকচিক করত, রেগে গেলে ঠোঁট ফুলিয়ে ঘুরে বেড়াতো। আর একটা মানুষকে সে ভীষণভাবে পাগলের মতো পছন্দ করত। মুস্কানের বয়স 17 আর রোশনের বয়স 23। রোশন ছিল বাড়ির সবার ক্রাশ। লম্বা, শান্ত, ভীষণ স্মার্ট, কম কথা বলে। ইউনিভার্সিটি শেষ করে বিদেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে, কিন্তু মুস্কানের কাছে ছিল সে পুরো পৃথিবী। সারাক্ষণ রোশনের আগে পিছে ঘুরে বেড়ানোই ছিল তার প্রধান কাজ, কিন্তু রোশন সেটা মোটেও পছন্দ করত না। সকালে ঘুম থেকে উঠে তার প্রথম কাজ হচ্ছে রোশনের রুমে যাওয়া। একদিন সকালবেলা রোশন ঘুমাচ্ছে, হঠাৎ দরজা খুলে মুস্কান ঢুকলো ট্রে হাতে। রোশন ভাইয়া, উঠো তাড়াতাড়ি। রোশন বিরক্ত হয়ে ঘুম ঘুম চোখে মুস্কানের দিকে তাকিয়ে বলতে লাগলো, তুই আবার এখানে কেন এসেছিস? মুস্কান একটা হাসি দিয়ে তার দাঁতগুলো বের করে বলল, কেন? তোমার জন্য চা বানিয়ে নিয়ে এসেছি। আমি কি তোকে বলেছি? না,
কিন্তু আমি তো তোমার হবু বউ, তাই না? আমার একটা দায়িত্ব আছে না? রোশন বিরক্ত হয়ে মাথায় হাত দিয়ে বসলো। ঠিক তখনই পেছন থেকে রোশনের মা মানে বড় চাচি ঢুকে পড়ে। সব কথা শুনে হেসে ফেলেন। আহারে আমার মিষ্টি বৌমা, এত সকালবেলা চা করে নিয়ে এসেছো, তুই ওকে বকছিস কেন? মুস্কান দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরলো। বড় আম্মু, দেখেছো তোমার ছেলে আমাকে পাত্তাই দেয় না। আমি এত কষ্ট করে সকালবেলা চা বানিয়ে নিয়ে এলাম আর আমাকে বকা দিচ্ছে। ও পাত্তা না দিলে কি হবে, আমি তো দেই। ওর কথা ছেড়ে দে, আমাকে এক কাপ চা দে তো দেখি। বিরক্ত আম্মু, প্লিজ এইসব অ্যারেঞ্জমেন্ট করো না। কেন, মেয়েটা তোকে ভালোবাসে, মেয়েটা তোর আগে পিছিয়ে সারাক্ষণ ঘোরাঘুরি করে, এতে সমস্যা কোথায়? ঠিক তখনই দরজার সামনে এসে দাঁড়ায় মুস্কানের মা সোনিয়া বেগম। তিনি বড় বড় চোখ করে বলেন, মুস্কান, আবার এসেছিস আমার ছেলের রুমে? মুস্কান ভয় পেয়ে বলে ওঠে, আম্মু, আমি তো শুধু চা দিতে এসেছি। চুপ, সারাদিন রোশনের আগে পিছে ঘুরে বেড়ানো, লজ্জা লাগে না তোর? মুস্কান ঠোঁট ফুলিয়ে রাখে, কিন্তু তখনই নিচ থেকে বড় চাচা হাসতে হাসতে বলে ওঠে, আরে সানিয়া, ওকে বকা দিও না। ছোট্ট মেয়ে, বড় হলে সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, দুপুরে ডাইনিং টেবিলের সবাই খেতে বসেছে। মুস্কান ইচ্ছে করেই রোশনের পাশে চেয়ারটাতে গিয়ে বসলো। মেজো চাচার মেয়ে মাহিরার সাথে সাথে খোঁচা মেরে বলে উঠল, ওই চেয়ারটাই কি তোর বুকিং দেওয়া আছে নাকি রে? মুস্কান একটু গর্ব করেই বলল, হ্যাঁ, এটা শুধুই আমার জন্য। কথাটা শুনে মাহি হেসে গড়াগড়ি খেতে থাকলো। আল্লাহ, এই মেয়ের লজ্জা শরম কিছুই নাই। মুস্কান এবার রোশনের প্লেটে মাংস তুলে দিতে দিতে বলল, ভাইয়া, এটা খাও, এই মাংসটা তোমার খুব পছন্দ। তুই কি একটু নর্মাল থাকতে পারিস না? মাহি সাথে সাথেই বলে উঠল, মুস্কান, তাও আবার নর্মাল? তাহলে তো পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে। সবাই হেসে উঠল। মুস্কান মুখ ফুলিয়ে বলল, মাহি আপু, তুমি শুধুই আমাকে খেপাও। কারণ তুই খেপলে খুব ফানি লাগে। তখনই পাশ থেকে মুস্কানের ফুফাতো ভাই পিয়াল বলে উঠল, তোরা কেন শুধু শুধু এইভাবে ওকে বলিস? বুঝতে হবে, ও তো কষ্ট পায়, তাই না? পিয়াল ছিল মুস্কানের সবচেয়ে কাছের ভাইদের মধ্যে একজন। সব সময় ওর সাইড নিত। মুস্কানের সাথে সাথে নাটকীয় মুখ করে বলে, দেখেছো পিয়াল ভাইয়া আমাকে কতটা বুঝে। হ্যাঁ, বুঝবেই তো, কারণ ও হচ্ছে তোর অ্যাডভোকেট। রাতে ছাদে বসেছিল মুস্কান। চাঁদের আলো এসে পড়ছে তার মুখে। রাহি এসে পাশে বসলো। রাহি হচ্ছে পিয়ালের বড় বোন। মুস্কানকে নিজের ছোট বোনের মতোই ভালোবাসে। রাহি ধীরে ধীরে মুস্কানের মাথায় হাত বুলিয়ে বলল, তুই কি কান্না করছিস মুস্কান? কই না তো। আমি তোকে ছোটবেলা থেকে চিনি, তোর চোখ দেখলেই আমি সব বুঝে ফেলি। মুস্কান কিছুক্ষণ চুপ থেকে বলল, রাহি আপু, রোশন ভাইয়া কেন আমাকে পছন্দ করে না? সে আমাকে একটু ভালোবাসে না, তাই না আপু? রাহি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। তারপর মুস্কানের দিকে তাকিয়ে বলল, দেখ মুস্কান, রোশন ভাইয়া অন্য একটা মেয়েকে পছন্দ করে, তারা একই সাথে ভার্সিটিতে পড়ে। মুস্কানের বুকটা কেঁপে উঠল। সে কাপা গলায় বলল, ওই ভার্সিটির মেয়েটা তানিয়া আপু? হ্যাঁ, সেদিন দেখেছিলি যে মেয়েটাকে, ওই মেয়েটাই। মুস্কান কিছুক্ষণ চুপ করে রইল। তারপর জোরে হাসলো। তারপর রাহির দিকে তাকিয়ে বলল, তাতে কি হয়েছে, তাও আমি ওনাকে ভালোবাসি। রাহি মুস্কানকে কাছে টেনে নিয়ে বুকের সাথে জড়িয়ে ধরে বলল, পাগলি একটা, সব ভালোবাসা পূর্ণ হয় না। মুস্কানের চোখটা যেন ভিজে উঠল কিছুটা। সে ফুপিয়ে বললে উঠল, কিন্তু রাহি আপু, আমি তো সেই ছোটবেলা থেকে রোশন ভাইয়াকে পছন্দ করি, তাহলে কেন ভাইয়া আমাকে পছন্দ করে না, ওই মেয়েটাকে পছন্দ করে? পরের দিন বিকেলে রোশন ফোনে কারো সাথে হাসতে হাসতে কথা বলছে। মুস্কান দূর থেকে সেটা দেখছিল। বুকের ভেতর কেমন যেন লাগছিল। ঠিক তখনই মাহি এসে কানে কানে বলল, দেখেছিস ভাইয়া কি সুন্দর হেসে হেসে তানিয়া আপুর সাথে কথা বলছে? মুস্কানের মুখটা সাথে সাথেই অন্ধকার হয়ে গেল।
এটা দেখে যেন মাহি খুব মজা পেল। মুস্কান সেখান থেকে চলে যেতেই মাহি বলে উঠল, আহারে আমার বিরোহী নায়িকা। ঠিক তখনই পিয়াল এসে মাহির মাথায় হালকা চাপড় দিয়ে বলে উঠল, তোকে না বলেছি ওকে খেপাবি না একদম। মাহি পিয়ালের দিকে তাকিয়ে মুখ বাঁকিয়ে বলে ওঠে, আরে ভাইয়া, ওর সাথে মজা করেছি। পিয়াল মুস্কানের যাওয়ার দিকে তাকিয়ে থেকেই বলে ওঠে, তুই কেন পাগলামি করিস মুস্কান? কথাটা যেন মুস্কানের কানে গেল আর সে সাথে সাথেই টার্ন হয়ে ঘাড় ফিরিয়ে বলে ওঠে, আমি আরো বেশি পাগলামি করব। পিয়াল মুস্কানের একটু কাছে এসে বলে, তুই কেন একটা কথা বুঝিস না? রোশন ভাইয়া অন্য মেয়েকে পছন্দ করে, তোকে সে পাত্তাও দেয় না, তোর দিকে তো ফিরেও তাকায় না সে। দেখে নিও, একদিন ঠিকই তাকাবে। পিয়াল দীর্ঘশ্বাস ফেলল, কারণ সে জানতো মেয়েটা ভয়ঙ্করভাবে অন্ধকারে ডুবে যাচ্ছে। একদিন দুপুরে সবাই ড্রয়িং রুমে বসে আড্ডা দিচ্ছিল। মুস্কান হঠাৎ দৌড়ে এসে রোশনের পাশে বসে পড়ে। তারপর সবার সামনে বলে ওঠে, জানো, আমি ঠিক করেছি রোশন ভাইয়াকে বিয়ে করে ফেলবো। তার ফুফাতো বোন রাহি বলে ওঠে, আল্লাহ গো, আবার শুরু হয়েছে। রোশন ভাই তোকে পাত্তাই দেয় না, তুই বিয়ে পর্যন্ত পৌঁছে গেছিস। মুস্কান খুব গর্ব করে বলে ওঠে, এখন যাই না তো কি হয়েছে, একদিন ঠিকই দিবে। সবাই হো হো করে হেসে ওঠে মুস্কানের কথা শুনে। আর ওদের ওই হাসির মাঝে রোশন বিরক্ত চোখে তাকায় সবার দিকে। তখনই ভয়ে সবাই চুপ হয়ে যায়। ধমক দিয়ে বলতে থাকে, এই মেয়ে, চুপ থাকবি তুই? মেয়েটা থেমে গেলেও কয়েক সেকেন্ড পর আবার বলে, আচ্ছা, একটা কথা বলো তো, আমি কি দেখতে সুন্দর না? রোশন ফোন দেখতে দেখতেই বলে ওঠে, তুই তো এখন একটা বাচ্চা, সাথে তুই হচ্ছিলি একটা পাগল। এই কথা শুনে সবাই আবার হেসে ওঠে। মুস্কান হাসলেও সে যেন ভেতরে ভেতরে খুব কষ্ট পেল, কারণ সে চাইতো একদিনের জন্য হলেও রোশন তাকে দেখুক, একটু তার প্রশংসা করুক। এর মধ্যে একদিন ওদের বাসায় বেড়াতে এলো মুস্কানের খালামণি নাজিয়া খালামণি। উনি ছিল খুব ফ্রেন্ডলি স্বভাবের। তিনি দুদিন থাকতেই মুস্কানের স্বভাব দেখে তার পাগলামি বুঝে ফেললেন। রান্নাঘরে মুস্কানকে দেখে ধীরে ধীরে নাজিয়া বেগম তার সামনে এলো জিজ্ঞেস করলো, কি ব্যাপার মুস্কান, তুই রান্নাঘরে কি করছিস? ইউটিউব দেখে পাস্তা বানাচ্ছি। তা আমাদের মেয়ে পাস্তা বানাচ্ছে কার জন্য শুনি একটু? কেন? রোশন ভাইয়ার জন্য। কথাটা শুনে নাজিয়া একটু মুচকি হাসি দিয়ে সেখান থেকে চলে গেল। কিন্তু টেবিলে যখন রোশন পাস্তা মুখে দিল, তখনই তার মুখটা অন্ধকার হয়ে গেল। যেই কাজ পারিস না সেটা করতে চাস কেন? এত ঝাল কে খাবে? তোর এই পাস্তা নিয়ে যা এইসব এখান থেকে। এইগুলো মুখে দিয়ে আমার মুখটাই নষ্ট করে ফেললি। মুস্কানের মুখটা সাথে সাথেই ছোট হয়ে যায়। দূর থেকে নাজিয়া এটা দেখেছিল। রাতে তিনি মুস্কানের পাশে বসেন। ধীরে ধীরে মুস্কানের মাথায় হাত বুলিয়ে হেসে বলে ওঠেন, খালা, তুই তো দেখছি মেয়ে পুরোটাই পাগল। মুস্কান কিছুটা লজ্জা পেয়ে খালামণির দিকে তাকালো। আমি কি করব খালামণি? রোশন ভাইয়াকে দেখলে আমার সব কিছু উল্টাপাল্টা হয়ে যায়। উনি হেসে তার মাথায় হাত রাখলেন, ধীরে জিজ্ঞেস করলেন, আমার সাথে চিটাগাং যাবি? একটু ঘুরে আসবি। ওখানকার সৌন্দর্য দেখলে হয়তো তোর মন কিছুটা শান্ত হবে, তোর পড়াশোনাও ভালো হবে। মুস্কান কিছুক্ষণ চুপ রইল, তারপর কিছু না বলে চলে গেল। পরের দিন ছাদে বসে সবাই আড্ডা দিচ্ছিল, মাহি, সামির, রাহি সবাই। আর ওদের আড্ডার কেন্দ্রবিন্দু ছিল মুস্কান। আচ্ছা মুস্কান, রোশন ভাইয়া তো কিছুদিন পর বিদেশ চলে যাবে, তখন তুই কি করবি? সবাই হেসে উঠল। দূরের ছাদের এক কোণায় দাঁড়িয়েছিল রোশন। সে ফোনে কারো সাথে কথা বলছিল। ওদের কথা শুনে লজ্জা পেয়ে মুস্কান তাকালো রোশনের দিকে। ধীরে ধীরে ওদের দিকে এগিয়ে আসছে রোশন। মুস্কান ভেবেছে হয়তো তাকে কিছু একটা বলবে, কিন্তু রোশন ওদের কাছে আসা মাত্রই
সামির আবার বলে উঠল। মুস্কান, তুই তো রোশন ভাইকে নিজের বর বানিয়ে ফেলেছিস। রোশন এসে সরাসরি মুস্কানের দিকে তাকালো। তার গলাটা ঠান্ডা কিন্তু কঠিন। সে মুস্কানকে খুব শক্তভাবে বলে উঠল। প্লিজ, আর পাচ্ছি না। এইসব তোর এই নাটক বন্ধ কর। এ কথা বলেই সে নিচে চলে গেল। ছাদে থাকা সবাই নিস্তব্ধ। মুস্কান রোশনের যাওয়ার দিকে তাকিয়ে রইল। পরের দিন মুস্কান ধীরে ধীরে রোশনের রুমে যায় এবং সেখানে গিয়ে দেখে টেবিলের উপর একটা ছবি। মুস্কান যখন রোশনের রুমে তার টেবিলে থাকা ছবিটা হাতে নিচ্ছিল, তখনই পেছন থেকে রোশন এসে খুব জোরে ধমক দিয়ে বলে ওঠে। এই মেয়ে, আমার রুমে কেন এসেছিস? আবার আমার টেবিলে থাকা সব জিনিসপত্রতে হাত দিচ্ছিস? মুস্কানের বুকটা কেঁপে উঠল। সে ঘুরে তাকালো রোশনের দিকে, কিন্তু রোশন আবার রেগে যেয়ে বলতে লাগলো। এই মেয়ে, নিজেকে কখনো আয়নায় দেখেছিস? তুই একটা আনম্যাচুরেট মেয়ে। সবসময় বাচ্চাদের মতো লাফালাফি আর উল্টাপাল্টা কথাবার্তা বলা, অদ্ভুত সব কাজকর্ম করা। যা ভাগ আমার রুম থেকে। কথাটা শুনে মুস্কানের চোখ ভিজে উঠল। সে কাঁপা কাঁপা গলায় বলল। আমি কি এতটাই খারাপ? হ্যাঁ, একটা কথা শোন। তোর এই পাগলামি দেখে সবাই হাসে। এটা তোর বোঝার মতো বুদ্ধি কি এখনো হয়নি? তোর মাথার মধ্যে তো ঘিনু নেই। তোর আচার আচরণ কথাবার্তা নিয়ে সবাই তোকে মজার পাত্রী বানিয়ে রাখে। তারপরেও তোর শিক্ষা হয় না? সেই একই ভুল করতে থাকিস। মাথা মোটা মেয়ে কোথাকার। মনে হলো কেউ যেন মুস্কানের মাথায় হাতুড়ি পেটাচ্ছে। এই প্রথম রোশন তাকে অপমান করেছে। মেয়েটা আর কিছু বলল না, শুধু চোখের পানি আটকে নিচে নেমে গেল। কিন্তু পরদিন সকালবেলায় যেন মুস্কান সবকিছু আবার ভুলে গেল। রোশনের জন্য করা পাগলামিগুলো তার আবার মাথা নাড়া দিয়ে উঠল। দিন যত যায় মুস্কানের পাগলামি যেন বাড়তে থাকে। রোশন বাড়িতে ফিরলে সে জিজ্ঞেস করবে। রোশন ভাইয়া, তুমি খাইছো? চা বানিয়ে দেই? ভাইয়া, তোমাকে আজকে সুন্দর লাগছে। আর সবাই ওর এই সমস্ত কর্মকাণ্ডের মজা নিতে থাকে। এরে যতই বোঝাও কোনো লাভ নাই, ও তো একটা পাগল। হাসির শব্দের ঘরটা ভরে গেল। মুস্কান মাথা নিচু করে ফেলল। হঠাৎ রোশন বিরক্ত হয়ে বলে উঠল। তোরা এসব নিয়ে এত কথা বলিস কেন? মুস্কানের চোখগুলো চকচক করে উঠল, কিন্তু পরে কথাতেই তার মনটা ভেঙে গেল। একটা গাধাকে কখনো পিটিয়ে মানুষ করা যায় না। গাধা গাধাই থাকে। মুস্কান থমকে গেল। সামির হাসতে হাসতে বলল। ঠিক বলেছো ভাই, আমাদের মুস্কান কিছুটা এরকমই একটা। শব্দটা যেন মুস্কানের বুকের ভেতর ছুরি হয়ে ঢুকলো। তার চোখ ভিজে উঠল, কিন্তু কেউ খেয়াল করলো না। শুধু তার ফুফাতো ভাই পেয়াল খেয়াল করলো ব্যাপারটা। মেয়েটা চুপচাপ উঠে চলে গেল। নিজের রুমে আয়নার সামনে দাঁড়িয়ে মুস্কান নিজেকে দেখছে আর নিজেই প্রশ্ন করছে। আচ্ছা, আমি কি সত্যি এতটা বিরক্তিকর? বিকেলের নরম আলো তখন পুরো বাড়িটা একটা শান্ত আবহাওয়ায় ঢেকে রয়েছে। রান্নাঘর থেকে ভেসে আসছে গরম গরম খিচুড়ির গন্ধ। আর আর ড্রয়িং রুমে বসে মুস্কানের বাবা আর বড় চাচারা গল্প করছিল। ঠিক তখনই বাইরে একটা গাড়ির হর্ন বাজে। মুস্কানের মা দরজার দিকে তাকিয়ে বললেন। এই সময় আবার কে আসলো? গেট খুলতেই হাসি মুখের ভিতরে ঢুকলো নাজিয়া। হালকা আকাশি রঙের শাড়িতে অপূর্ব লাগছে তাকে। মুখে হালকা ক্লান্তি থাকলেও আগের মতোই মায়াময়ী সেই হাসি। সোনিয়া বেগমকে জড়িয়ে ধরে বলল। ঢাকার কাজগুলো সব শেষ হয়ে গেছে আপা, 3-4 দিনের মধ্যেই ফিরে যেতে হবে আমাকে। নাজিয়া, তুই হঠাৎ করে চলে যাবি? তুই না বললি 1 মাস থাকবি ঢাকায়? নাজিয়া বড় বোনকে জড়িয়ে ধরে আবেগে আপ্লুত হয়ে বলতে লাগলো। হঠাৎ করে কলেজে ট্রেনিং পড়ে গেল, কলেজের কাজ সাথে কিছু ছুটি ছিল, তাই ভাবলাম তোমাদের সাথে বেশ কিছুদিন সময় কাটাতে পারবো, কিন্তু হঠাৎ করেই ফোন এসেছে 3-4 দিন পরেই ফিরে যেতে হবে আপা। মুস্কানের বাবা মুস্তাক আহমেদ শালিকার দিকে তাকিয়ে হেসে বলে উঠল। আরে নাজিয়া, অনেকদিন পর তোমার সেই চাঁদ মুখ দেখতে পেলাম। বেশ কিছুদিন আমাদের সাথে কাটাও, তারপর না হয়
যাওয়া যাবে, গেলে তো আর আসতে চাও না? বড় চাচা মজা করে বলে উঠলেন। নাজিয়া বড় চাচার দিকে তাকিয়ে হেসে বলে উঠল, আপনাদের মিষ্টি কথা এখনো কমে নাই বড় ভাইয়া? এইসব হাসির মাঝে সিঁড়ি বেয়ে নেমে এলো মুস্কান। তাকে দেখেই নাজিয়ার চোখ জ্বলে উঠল। কাছে যেয়ে জড়িয়ে ধরে বলতে লাগলো, আমার পাগলি মেয়েটা, পাগলামি কমেছে তোর? মুস্কান খালামণিকে পেয়ে আনন্দে জড়িয়ে ধরে বলতে লাগলো, খালামণি, তুমি আবার আসবে বলো নাই তো? বলছে কি আর সারপ্রাইজ থাকলো, তোদের সারপ্রাইজ দিব বলেই তো কাউকে বলিনি। পিয়াল একপাশে দাঁড়িয়ে পুরো দৃশ্যটা চুপচাপ দেখছিল। কিছুক্ষণ পর সবাই গল্প করতে ব্যস্ত হয়ে পড়ল। মুস্কান ধীরে ধীরে উপরে উঠে যায়। তার চোখে এখন দুষ্টুমি। সে জানতো রোশান রুমে নেই। রোশানের রুমে ঢুকেই চারপাশে তাকালো, মনে মনে বলতে লাগলো, এই ছেলেটা সব কিছু এত সুন্দর করে গুছিয়ে রাখে কি করে? টেবিলের ওপরে সোনালি রঙের একটা ছোট ব্যাগ। সেটা দেখে মুস্কানের চোখটা চিকচিক করে ওঠে। সেটা দেখে সে কৌতূহল হয়ে ওঠে। সেটা হাতে নিয়ে বলতে থাকে, এটা আবার কি? দেখে তো মনে হচ্ছে খুব দামি কিছুই। ঠিক তখনই তার হাত ফসকে বক্সটা পড়ে যায় পানি ভর্তি একটা জগের মধ্যে। মুস্কান ভয় পেয়ে গেল, মনে মনে বলে উঠল, এ আল্লাহ গো, এটা কি হলো? ওই রাক্ষসটা তো এবার আমাকে মেরেই ফেলবে। ঠিক তখনই দরজার সামনে এসে দাঁড়ায় রোশান। তার চোখ মুহূর্তেই লাল হয়ে উঠল। সে এটা দেখে যেন তার শরীরের রক্ত টকবক করতে লাগলো। মুস্কান, কি করলি এটা তুই? আমি তো ইচ্ছে করে করি নাই। রোশান এগিয়ে এসে ভেজা বক্সটা তুলে নিল হাত দিয়ে, তারপর তোয়ালে দিয়ে মুছতে থাকলো। কিন্তু যা হবার তা তো হয়েই গেছে, নষ্ট হয়ে গেছে বক্সটা। রোশানের চল শক্ত হয়ে উঠলেই জোরে চিৎকার করে বলতে লাগলো, জানিস এটা কি ছিল? অশুভ মেয়ে একটা, সবসময় শুধু বাদরামি। মুস্কান কিছু বলার আগেই তার গালে একটা শব্দ। রোশান রেগে ঠাস করে একটা চড় বসিয়ে দিল মুস্কানের গালে। আর চড়টা এতটাই জোরে ছিল যে মুস্কানের গালে রোশানের হাতের আঙুলের ছাপগুলো স্পষ্ট বসে গেল। মুস্কান হতভম্ব হয়ে গেল। কয়েক সেকেন্ড সে নড়তেই পারল না। গালের এক পাশ লাল হয়ে উঠল সঙ্গে সঙ্গে। দরজার ওপাশে দাঁড়িয়ে সবকিছু দেখে ফেলেছিল পিয়াল। সে অবাক হয়ে তাকিয়ে রইল। সব সময় পাগলামি, সব সময় তোর কোনো না কোনো অঘটন ঘটাতেই হবে, তাও আবার আমার রুমে এসে। ফাজলামের একটা লিমিট থাকা দরকার। মুস্কানের চোখ জলে ভরে উঠল। তারপরও সে বলতে চাইল, আমি তো বলেছি ভুলে। বাকিটুকু আর বলতে পারল না। রোশান এক ধমক দিয়ে চুপ করিয়ে দিল। চুপ, তুই একটা ঝামেলা ছাড়া আর কিছুই না। তোকে যে কেন সবাই সহ্য করে আমি এটাই বুঝি না। নিচে থাকা সবাই চিৎকার শুনে দৌড়ে উপরে এলো। মুস্কানের মা হতভম্ব হয়ে বলল, কি হয়েছে রোশন বাবা? এই ফাজিল মেয়েটা আবার কি করলো? ছোট চাচি, তোমার মেয়েটা একটা ফালতু মেয়ে, আমার একটা মূল্যবান জিনিস নষ্ট করেছে। সবকিছুকে ওর কাছে খেলনা মনে হয়। মুস্কান মাথাটা নিচু করে দাঁড়িয়েছিল। চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। বড় চাচা বললেন, সব সময় ভুল, এই মেয়েটার কোনো ম্যাচুরিটি নেই। মুস্কান, অতিরিক্ত কোনো কিছুই ভালো না, সব সময় তোমার অকাজ করতে হবে। রোশানের মা কড়া গলায় রোশানকে বলল, রোশান, এত বাজেভাবে কথা বলছো কেন? কিন্তু রোশান তখনও থামল না। সে আরো রেগে যেয়ে বলতে লাগলো, সবার আদরে বাদর হয়ে মাথায় উঠে গেছে এই মেয়েটা, এর জন্যই এইসব করে বেড়ায়। পুরো বাড়ি নিস্তব্ধ হয়ে গেল। মুস্কান সবার সামনে দাঁড়িয়ে অপমানিত হয়ে কাঁদছিল। তার গালে স্পষ্ট 5 আঙুলের দাগ। তারপর সে কিছু না বলে দৌড়ে চলে গেল। পুরো ব্যাপারটাকে খুব ভালো করে অবজার্ভ করলো নাজিয়া। রাত একটু গভীর হলে দরজায় ধীরে ধীরে নক করতে থাকে নাজিয়া। মুস্কান, দরজা খোল মা।
বেগমের কণ্ঠে মুস্কান দরজা খুলতেই নাজিয়া তো থমকে গেল। গালে লাল দাগটা এখন একদম স্পষ্ট। নাজিয়া ধীরে ধীরে তার গালে হাত রাখলো, তারপর বলে উঠল, তাই বলে ছেলেটা এত জোরে মারবে, তোকে মেরেছে? মুস্কান মুখ বন্ধ করে কান্না আটকানোর চেষ্টা করলো। খালামণি, আমি ইচ্ছে করে করি নাই কিছু। নাজিয়া খুব আদরের মুস্কানকে বুকে টেনে নিল। আমি জানি তুই ইচ্ছে করে কিছু করিসনি। মুস্কান ফুপি ফুপি কেঁদে উঠল। নাজিয়ার মাথায় হাত দিয়ে বুলিয়ে শান্ত কণ্ঠে বলল, শোন মা, একটা ছেলের পেছনে নিজের সম্মান নষ্ট করতে নেই। মুস্কান চুপচাপ কান্না করতে থাকে। খালামণি আবার বলে ওঠে, তুই এখনো অনেক ছোট, তোর ভবিষ্যৎ আছে, মন দিয়ে পড়াশোনা কর। একদিন এত বড় হবি যে দেখবি তোর পিছনেই কত ছেলে ঘুরবে। মুস্কান চোখ মুছে তাকায় নাজিয়ার দিকে। উনি আবার বলতে থাকে, ভালোবাসা কখনো নিজেকে ছোট করে না মা। যেখানে তোর সম্মান নাই সেখানে দাঁড়িয়ে থাকাটাই ঠিক নয়। আজ আমি সব থেকে বেশি কষ্ট পেয়েছি খালামণি। আমি সবটাই দেখেছি, সবাই দেখেছে। নাজিয়া তার কপালে চুমু দিয়ে বলে, তাই তো তোকে এখান থেকে নিয়ে যেতে চাই। তুই আমার সাথে চিটাগং চল, নতুনভাবে শুরু করবি সব কিছু। মুস্কান চুপচাপ বসে রইল। তার চোখে অদ্ভুত এক কষ্ট। সেই চর, সবার সামনে অপমান, রোশনের বলা বাজে বাজে কথাগুলো সবকিছু যেন বুকের মধ্যে ছুরি হয়ে বিঁধতে লাগলো। কিছুক্ষণ পর মুস্কান ধীরে ধীরে বলল, আমি যাব তোমার সাথে। নাজিয়া তাকালো তার দিকে। মুস্কান চোখ মুছে শক্ত গলায় বলল, আমি আর এখানে থাকবো না খালামণি। সেদিনের সেই ঘটনার পর পুরো বাড়ির পরিবেশ বদলে গেলেও একজন মানুষ যেন একটুও বদলালো না। সে হচ্ছে রোশন। যেন কিছুই হয়নি। পরদিন সকালেই সে আগের মতো ডাইনিং টেবিলে বসে নাস্তা করছিল, হাতে ফোন, মুখে হালকা হাসি দিয়ে এপাশ থেকে ফোনে কাউকে বলছিল, আচ্ছা বেবি, তুমি একদম পাগল, আজকের রাতে ভিডিও কলে আসবে? কিন্তু ওপাশ থেকে মেয়েটা কি বলল কে জানে। রোশন হেসে মাথা নিচু করে বলে, আরে কি যে বলো না, আমি দিব্যি খাচ্ছি, আর আমি আছি, ভালো আছি, কোনো টেনশন নিও না, মিস করছি বেবি তোমাকে। এই কথা শুনতে শুনতে রান্নাঘর থেকে বেরিয়ে আসা মুস্কানের বুকটা মোচড় দিয়ে উঠল। তার গালের চরের দাগটা হালকা হলেও এখনো বোঝা যায়। কিন্তু এইদিকে রোশনের চোখ একবারের জন্য তার দিকে গেল না। না কোনো অনুতাপ, না কোনো অপরাধ, না কোনো দুঃখ ছিল তার চেহারায়। মাহি তখন জুসের গ্লাস হাতে দাঁড়িয়েছিল। সে ইচ্ছে করে খোঁচা মেরে বলল, রোশন ভাই, সাবধানে থাকবেন কিন্তু। কিছু জিনিস মানুষ এত বেশি আদর করলে মাথায় উঠে যায়। কিছু একটা শেখানো দরকার ছিল, আমি শিখিয়েছি। কথাটা শুনে মুস্কানের চোখ ভিজে উঠল। বড় চাচি বিরক্ত হয়ে বললেন, মাহি থামো তো, বড় বেশি কথা বলিস তুই। ততক্ষণে মুস্কানের ভেতরটা আরো একটু ভেঙে গেছে। সে চুপচাপ নিজের রুমে চলে গেল। দিনগুলো কেটে যাচ্ছিল অদ্ভুত নীরবতায়। নাজিয়া সবকিছু খুব গভীরভাবে লক্ষ্য করছিল। মুস্কান এখন আগের মতো হাসে না, দুষ্টামিও করে না, কারোর সাথে তেমন একটা কথা বলে না। একদিন রাতে সবাই ডাইনিং টেবিলে একসাথে বসে খাচ্ছিল। মুস্কানের বাবা মা, বড় চাচা, মাহি পিয়াল, নাজিয়া আর সেজো চাচা, কিন্তু সবার মাঝেও মুস্কান যেন আলাদা একটা নিঃশব্দ মানুষ। হঠাৎ সে খুব ধীরে বলল, আম্মু, একটা কথা ছিল। সবাই তাকালো তার দিকে। তখনই মুস্কান কাঁপা কাঁপা গলায় বলল, আমি খালামণির সাথে চিটাগাং যেতে চাই। পুরো টেবিল নিস্তব্ধ। কিছুক্ষণের জন্য যেন কারো হাত নড়ল না। মুস্কানের মা অবাক হয়ে বললেন, কি বলিস তুই? মুস্কান মাথা নিচু করল। আমি ওখানে গিয়ে পড়াশোনা করতে চাই। তার বাবা গম্ভীর হয়ে গেলেন।
নাদিয়া এবার শান্ত গলায় বলল, হঠাৎ না দুলো ভাই, আমি অনেক আগেই ভেবে বলেছিলাম। সবাই যেন তার দিকে তাকালো। নাদিয়া ধীরে ধীরে বলল, মুস্কানকে কিছুদিন আমার কাছে থাকতে দেন, ওকে আমি পড়াশোনা করাবো, নিজের মেয়ের মতন করে রাখবো। কিন্তু হঠাৎ কেন ওকে নিয়ে যাবা তুমি? নাদিয়া খালা দীর্ঘশ্বাস ফেলল, তারপর বলল, কারণ আমার কোনো সন্তান নেই ভাইয়া, আমি মুস্কানকে আমার মেয়ের মতো করেই রাখতে চাই। মুস্কান চুপচাপ বসেছিল, তার চোখ নিচু, আঙুলগুলো কাঁপছে। নাদিয়া আবার বলল, আমার তো কোনো ছেলে মেয়ে হবে না, আমি আর আমার স্বামী দুইজন, এই দুইজনই মানুষ, খুব নিঃস্ব। মুস্কান থাকলে আমাদেরও ভালো লাগবে।